সুস্বাগতম। আমৃত্যুবন্দিনী প্রফুল্লনন্দিনী, যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী ছিলেন। তিনি অগ্নিজনের নারী বিপ্লবী হিসাবে পরিচিত ছিলেন এবং অল্প বয়সেই স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন। এই অগ্নিযুগে নারী বিপ্লবীকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো অগ্নিযুগের নারী বিপ্লবী প্রফুল্লনন্দিনী ব্রহ্ম। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। প্রফুল্লনন্দিনী ব্রহ্ম ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্বও অগ্নিজনের নারী বিপ্লবী। প্রফুল্লনন্দিনী যখন কুমিল্লা ফয়জুন্নেসা গার্লস হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী, তখন সহপাঠী শান্তিগিরি দেব ঘোষ ও সুনীতি চৌধুরীকে তিনি প্রথম বিপ্লবের পথ দেখান। ম্যাজিস্ট্রেট স্টিফেনকে গুলি করায় সুনীতি বন্দী হন এবং পুলিশ 15ই ডিসেম্বর 1933 খ্রিস্টাব্দে তাকেও গ্রেপ্তার করে, কিন্তু তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকায় তাকে 22শে মার্চ 1932 তারিখে ডেটিনিউ হিসাবে জেলে ও বন্দিনী নিবাসে রেখে দেওয়া হয়। এই সময় প্রফুল্লনন্দিনী আইএ এবং বিএ পাস করেন। তিনি ছিলেন যুগান্তর দলের প্রথম মহিলা নেত্রী। প্রফুল্লর পিতা রজনীকান্ত ব্রহ্ম ছিলেন মোক্তার। তিনি কোর্টের পেশা ত্যাগ করে আইন অমান্য আন্দোলনে যোগ দেন। পিতার কাছ থেকেই প্রফুল্ল স্বাধীনতা সংগ্রামের পথে অগ্রসর হবার প্রেরণা লাভ করেন। যুগান্তর দলের অখিল নন্দীর সঙ্গে দীর্ঘদিনের আলোচনার পর প্রফুল্ল দেশের মুক্তির জন্য বৈপ্লবিক কাজে ও সক্রিয় অংশগ্রহণের আগ্রহকে প্রমাণ করতে সক্ষম হন। যুগান্তর দলটি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি আন্ডারগ্রাউন্ড দল। তার সহিংস আন্দোলনে বিশ্বাস করতেন এবং সদস্যদের অস্ত্র চালনায় শিক্ষা দিতেন। প্রফুল্ল স্কুলে 2 বিপ্লবী সুনীতির সঙ্গে একই ক্লাসে পড়তেন। দল থেকে তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল নারী দল গঠনের। প্রথমে সুনীতি ও পরে অন্যান্য মেয়ে জোগাড় করে তিনি তৈরি করলেন ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওমেন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। নিজে হন প্রেসিডেন্ট, শান্তি সেক্রেটারি এবং সুনীতি ক্যাপ্টেন। ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ বহু পুস্তক গোপনে তিনি সুনীতিকে সরবরাহ করতেন। প্রফুল্ল সুনীতি গোপনে অস্ত্র চালনা ট্রেনিং নিতে থাকেন। ময়নামতি পাহাড়ে কখনো ধীরেন বরচাইজ, কখনো অখিল নন্দীর নেতৃত্বে তাদের ট্রেনিং চলত। গোপনে বিপ্লবীদের অস্ত্র, অর্থ, কাগজপত্র পৌঁছে দেবার ভার ছিল তাদের উপর, কিন্তু এতে তাদের মন ভরছিল না। প্রফুল্ল আরও মেয়েরা দলের নেতাদের প্রভাবিত করার চেষ্টা করলেন। দেশে এই সময় ঘটে গিয়েছে সরকারি পদাধিকারী ইংরেজদের উপরে আঘাত হানা, হত্যার মতো দুঃসাহসিক কাণ্ড কারখানা। 1930 খ্রিস্টাব্দের এপ্রিলে মাস্টারদের নেতৃত্বে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন, সবার মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। প্রফুল্ল সুনীতি শান্তি দলের কাছে বারবার আবেদন জানাতে লাগলেন, আমরা কিছু করতে চাই, আমাদের উপরে কিছু কাজ এর দায়িত্ব দেওয়া হোক। 1931 খ্রিস্টাব্দে মে মাসে যখন সুভাষচন্দ্র ত্রিপুরা স্টুডেন্টস কনফারেন্সে প্রধান অতিথি হয়ে এলেন, তখন প্রফুল্ল অন্যান্য মেয়েদের সাথে নেতাজিকে বললেন, আমরা মেয়েরা সরাসরি বিপ্লবী আন্দোলনে অংশ নিতে চাই, আপনার মত কী? নেতাজি বললেন, আমি মেয়েদের সামনের সারিতে দেখতে চাই। এরপর প্রফুল্ল নন্দিনী নেতাজির কাছে অটোগ্রাফ চাইলে তিনি লিখলেন, তোমরা তোমাদের সম্মান রক্ষার্থে হাতে অস্ত্র তুলে নাও, হে মা। নেতাজির এই অনুপ্রেরণা সবার মনে পুনরায় আগুন জ্বালিয়ে দেয়। ত্রিপুরায় নতুন ম্যাজিস্ট্রেট স্টিফেন্স ব্যাপক দরপাক শুরু করেছিলেন। তার সঙ্গে ছিল নারী সঙ্গ লাভের জন্য লেহিয়ান কামনা। তার ভয়ে পুরুষ বিপ্লবীরা আত্মগোপন করতে বাধ্য হয়েছিলেন। আগে বলেছি, এদের সমস্ত রসদ পৌঁছে দেবার ভার নিয়েছিলেন প্রফুল্লরা। পুরুষ বিপ্লবীদের লুকিয়ে চলার বাধ্যবাধকতা এবং মহিলা সদস্যের সম্মানে পুরুষদের সমান দায়িত্ব ভাগ করে নেবার দাবি, মূলত এই দুটি কারণে দল
সিদ্ধান্ত নেয় কুমিল্লা জেলাশাসক স্টিভেন্সকে হত্যার দায়িত্ব দেওয়া হবে সুনীতি শান্তিকে। দলেরই নির্দেশে প্রফুল্ল থাকবেন বাইরে, যা করার তিনি গোপনে করবেন। ম্যাজিস্ট্রেট স্টিভেনকে হত্যার অপরাধে শান্তি সুনীতি বন্দী হন। মূল ষড়যন্ত্রকারী হিসাবে পুলিশ প্রফুল্লকে সন্দেহ করে। পরদিন প্রফুল্ল নন্দিনী সুনীতির দাদা শিশির চৌধুরী সহ কিছু নেতাকে ধরা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। প্রফুল্ল নন্দী সেই সম্পর্কে বলা হয়েছিল সে স্থানীয় বিদ্যালয় থেকে বালিকাদের সংগ্রহ করেছিল এবং সাহস ও বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত করেছিল। প্রফুল্লের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না পাওয়ায় 22 মার্চ 1932 খ্রিস্টাব্দে ডেটেনিউ হিসাবে প্রথমে কুমিল্লা, পরে হিজলি শান্তি বন্দিনিবাসে রেখে দেওয়া হয়। সেই সময় তিনি আইএ বিএ পাস করেন। 17 এপ্রিল 1936 খ্রিস্টাব্দে মুক্তি পেলেও তার বাসায় তাকে গৃহবন্দী করে রাখা হয়। সেই সময় তার অ্যাপেন্ডিক্সের সমস্যা হয়, কিন্তু স্থানীয় ডাক্তার তা বুঝতে পারেননি। নিয়ম অনুযায়ী কোনো গৃহবন্দীকে চিকিৎসার প্রয়োজনে যদি শহরে বা জেলার বাইরে ডাক্তার দেখাতে হয় তাহলে স্থানীয় এসডিওর অনুমতি লাগে। অনুমতি নেওয়ার জন্য প্রফুল্ল বাবা দিনের পর দিন এসডিওর বাংলায় গিয়ে দেখা পাননি, কারণ দেখা না করাটা যারা সাথে ইচ্ছাকৃত নিদারুণ রসিকতা। 22 ফেব্রুয়ারি মাত্র 23 বছর বয়সে প্রায় বিনা চিকিৎসায় এই মহিলা বিপ্লবী মারা যান। এ প্রসঙ্গে কমলা দাশগুপ্ত বলেছেন, ব্রিটিশ গভর্নমেন্টের যে শুধু তার অকাল মৃত্যু ঘটেছিল তাই না, তার মৃত্যুর পরেও শ্মশানে যারা তাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন পুলিশ তাদের অত্যাচার উৎপীড়নের অবধি রাখে নাই। ব্রিটিশের চোখে সূর্য সেন, প্রীতিলতা, ভবানী ভট্টাচার্য প্রফুল্ল সকলেই সন্ত্রাসবাদী, তাই তাদের মৃত্যু সরকারের কাছে গুরুত্বই পায়নি। লড়াকু বিপ্লবী সম্পর্কে উপেক্ষার মনোভাব সরিয়ে স্বাধীনতার 100তম বর্ষে আসুন আমরা স্মরণ করি এই বীরাঙ্গনাদের। বয়স খুব ছোট হোক, শাসকদের চোখে চোখ রেখে মাতৃভূমির স্বাধীনতার জন্য যারা লড়াই করে গেছেন, যারা আমাদের স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছেন, তাদেরকে আমরা জানাই অজানো লম্বিত প্রণাম। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।